হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমার মনে হয় লিপি আপা আরো ভালো বলতে পারবেন এটা। লয়ার হিসেবে নিয়োগ দিয়েছি। আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন যারা আওয়ামী লীগের বিশাল বিশাল লয়ার, কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান। আমি আমার পিটিশনে আমি অনিকার হক, সারা হোসেন, এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি। তার চেয়ে বড় কথা, আমার পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি। কোর্ট ওনাদেরকে ইন্টারভিউয়ার হিসেবে, কিউরি হিসেবে কোর্ট নিজেদের জানাইতেছে। আমাদের পক্ষেই কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন। কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু। আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি। যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু, পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক, কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে, এই নিয়ম কোথাও নাই। সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই, পিআরবিতে নাই, সংবিধানে নাই। আমরা সেটাই একটা জিনিস ক্লিয়ার করেন, যেখানে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, সেখানে আলাদা একটি গণতদন্ত কমিশন, এটিকে বিচার বিভাগের উপর আপনাদের এক ধরনের আস্থাহীনতার প্রকাশ করে কিনা, আইনে কোনো কনফ্লিক্ট করে কিনা? না, আমাদের এখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে না। এটা একটি নাগরিক উদ্যোগ, এবং নাগরিক উদ্যোগ নেওয়ার আমাদের সাংবিধানিক অধিকার আছে। এবং আমরা ওই বিষয়টা অলরেডি বোঝানো হয়েছে যে বিচারিক যে কমিটি এর মধ্যে করা হয়েছে, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এটা কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনের আগে আর সামনে 21 তারিখে বলেছিলেন। আমাদের প্রধান, আপনারা অনেকে ওখানে ছিলেন আদালতে, প্রধান বিচারপতি বলেছিলেন একটি কমিশন গঠন হয়েছে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল ওখানে উঠে বলেছেন এটা কমিশন না, এটা কমিটি। এর পরবর্তীতে আমরা খবরে যা পাচ্ছি, এই কমিটি থেকে বলা হয়েছে যে তারা 6টি ঘটনা তারা তদন্ত করবেন। আমরা এখন পর্যন্ত যে 6টি ঘটনা, এরপরে আমরা কিন্তু কোনো পাবলিক তথ্য পাচ্ছি না যে অন্যান্য ঘটনার উপরে কোনো তদন্ত কাজ চলবে। সেই পরিস্থিতিতে মনে করা হয়েছে যে একটি জাতীয় গণতদন্ত কমিশন, এবং আপনারা বাংলাদেশে নাগরিক তদন্ত কমিশন এর আগে করেছে। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে 21শে অগস্টের সেই ঘৃণ্য ঘটনা যখন ঘটে, 21শে অগস্টের গ্রেড হামলা, সেই সময় আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে একটি গণতদন্ত কমিশন করা হয়, বার অ্যাসোসিয়েশন করেছে। এর আগে আপনারা সবাই জানেন ইমামের গণতদন্ত কমিশনের কথা সবাই জানেন। মাঝখানে আরো অনেকগুলো হয়েছে। সাম্প্রদায়িক হামলা যখন হয় 2001-এর নির্বাচনের পরে, যখন সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গায়, আমরা অনেকে সেই তদন্ত কমিশনের ছিলাম, তদন্তকারী হিসেবে, আইনজীবী হিসেবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। তো তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন তদন্ত করবে না, আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনো বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে। যদি সেটা ফেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার। কি হবে? একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা। আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসের বিভিন্ন জন থাকে, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই দায়িত্ব ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হচ্ছে? আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ, যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের। আমি প্রথমে বলি যে আমার মনে হয় আমরা সবাই বেশ দুঃখিত যেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে
প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না, আপনাদের জন্য এটা প্রযোজ্য। আমাদের 21 ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়। এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে, আরো একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, আমাদের একটি পিটিশন নিয়ে আমাদের কিছু বক্তব্য রাখার জন্য সংবিধান হাতে নিয়ে আমরা কিছু নেই। আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বলেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে কয়জন এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কয়জন গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কি। এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি, একটাই আমরা তুলেছি যে পত্র পত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল। এর মধ্যে সরকারি তথ্য এসছে আর সেটা দেওয়া যায়, আর একটা পিটিশনের মধ্যে বলাই যায়, কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে, গুলিবিদ্ধ হয়ে মরেছে, নিহত হয়েছে। তো সেটার তো একটা তদন্ত করতে তোলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আরেকটি বিষয়, এত কথার মধ্যে বোধহয় সবাই ভুলে যাচ্ছেন, এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে 6জন সমন্বয়কারী আন্দোলন। এটা আবারও বলি, আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক, এবং সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6জন একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে। আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা কি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবালক, অ্যাডাল্ট, সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টডি লিগাল, আমরা বলছি সেই কাস্টডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদেরকে মুখের কথার উপর আমরা ধরে নিব না, ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে। হসপিটাল তখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই, তখন লাগবে না। আর 6.5-8 ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে। হ্যাঁ, সব ভোরবেলার দিকে জানা গেছে 5টা 10-এ যে ওনারা কোথায় আছেন। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে। সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবির কাছটিতে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাছটিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখে। এটা আমাদের আইনে কোথায় আছে বা এটাই আমরা দেখতে চাই।